স্বাধীনতার পরে কোনো আন্দোলনে যে আন্দোলনে আওয়ামী লীগ ছিল, নেতৃত্ব দিয়েছে বা বিএনপি ছিল বা অন্যরা ছিল, 3 দিনে এত মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি। আমি জানি না, আপনারা আমার চেয়ে ভালো জানবেন। এত ধরনের রেস্ট্রিকশন আরোপ করতে আমরা দেখিনি। ইভেন এই যে হেলিকপ্টার ইউজ করে যেগুলো হলো, এখানে কতগুলো প্রশ্ন আমি একটু কিছু ন্যারেটিভ আলোচনার মধ্যে কম বেশি এসছে। যেমন কোনো সভ্য দেশ এটা হওয়া উচিত নয়, যেটি প্রফেসর নাজবুল হাসান কলিমুল্লাহ বলছেন, কিন্তু কেন হচ্ছে এই অ্যাঙ্গার? কেন মানুষের, কেন কোটা বিরোধী আন্দোলনকে এখন সরকার বলছে যে এটা কোটা বিরোধী আন্দোলন না, এর মধ্যে অন্যান্য উপসর্গ, অন্যান্য দাবি দাওয়া ঢুকে পড়ছে? কেন? সেটা যৌক্তিক না অযৌক্তিক? এটাকে রাজনৈতিক আন্দোলন, এর মধ্যে এখন রাজনীতি ঢুকে পড়েছে, সরকার পতনের বিষয় ঢুকে পড়েছে, সেটা যৌক্তিক কি অযৌক্তিক? এর মধ্যে বিএনপি জামাত ঢুকে পড়েছে, বিএনপি জামাত ট্যাগ লাগানো হচ্ছে, যে কোনো কিছু হলে বাংলাদেশে এটা হয়, তো সেটা কতটা যৌক্তিক অযৌক্তিক? এই সব প্রশ্নগুলো একজন মন্ত্রীকে আমরা বলতে শুনলাম। এবং তার চেয়ে বড় কথা, যে পরিস্থিতিটা যে এই জায়গায় এলো, এই যে একটা অগ্নি স্ফুলিঙ্গ তৈরি করা হলো, এর দায় আসলে কার? কোত্থেকে শুরু হলো এই কথাবার্তা? যেমন একজন মন্ত্রী বললেন, আমি টেলিভিশনে সেদিন গভীর রাতে দেখলাম যে সরকারের কাছে এত বুলেট আছে, প্রতি সেকেন্ডে যদি একটি করে বুলেট তারা খরচ করেন, 5 বছরও তাদের বুলেট শেষ হবে না। হোয়াট ডাজ দ্যাট মিন? এটা কোনো পলিটিক্যাল বক্তব্য কি না? আমরা গণমাধ্যম, আপনি গণমাধ্যমের একদম ভেতরকার মানুষ, দীর্ঘকাল ধরে প্রফেসর কলিমুল্লাহর সঙ্গেও গণমাধ্যমের এক ধরনের সম্পর্ক আছে। গণমাধ্যম যে ভাষা, আমি সবার কথা বলছি না, যে ভাষা ব্যবহার করে, এগুলো আসলে ইন দ্য লং রান আওয়ামী লীগও যদি কখনো ক্ষমতার বাইরে যায় এবং গেলে যদি তাদের আন্দোলন ফেস করতে পারে, এই যে দুর্বৃত্ত বলা, দুষ্কৃতকারী বলা, নিঃসন্দেহে আমাদের রাষ্ট্রীয় সম্পদ যখন বিনষ্ট হয়, সেটা আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতি, জানমালের ক্ষতি, আমাদের প্রত্যেকের জন্যই ক্ষতি। কিন্তু আমি বলছি যে এই যে টার্মিনোলজিগুলি একটা মুভমেন্টের সময় ব্যবহার করা, সেটা কতটা যৌক্তিক? এদেরকে ক্ষুব্ধ আন্দোলনকারী, এদেরকে আন্দোলনকারী বা বিক্ষুব্ধ জনতা এভাবেও ব্যবহার করা যায় কিনা? কেননা এই দুষ্কৃতকারী শব্দ, এই দুর্বৃত্ত শব্দ 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠী ব্যবহার করেছে। এবং এই যে কোনো দেশেই মুভমেন্টের সময় এগুলো একটা সহজাত একটা প্রবণতা। আই এম নট জাস্টিফাইং অল দিস থিংস, বাট মানুষ যখন ক্ষুব্ধ হয়, আপনার প্রধান দায়িত্ব হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের মানুষের ক্রোধ কমানো, মানুষকে আস্থায় নেওয়া। কিন্তু বিক্ষুব্ধ জনতা এই কাজগুলো যেগুলো গত কয়েকদিন ধরে ঘটেছে, এটা সবসময় হয়েছে। ইতিহাসের পেছনে তাকালে আমরা 71-এর আগে যাই বা পরে যাই, বাংলাদেশে বা অন্যান্য দেশে এগুলো ঘটে। কিন্তু মূল কথা হচ্ছে যে এটা পলিটিক্যালি অ্যাড্রেস করার ইস্যু, সেটা হচ্ছে কি না। এবং আজকে যখন বলা হচ্ছে যে আদালত থেকে একটা সিদ্ধান্ত আসবে, আমরা এর আগে আদালতের উপরে মানে আদালত নিয়ে কীভাবে কথাবার্তা বলেছে আমরা সবাই জানি। এখন দেখা যাচ্ছে যে সিদ্ধান্তটা একটা ইতিবাচক সিদ্ধান্ত হবে, ডেট এগিয়ে আনা হলো, সাধারণ ছুটি ঘোষণা করে তার মধ্যে সিদ্ধান্ত হচ্ছে, এবং বলা হচ্ছে যে আদালত থেকে এরকম একটা পারসেপশনই তৈরি করা হয়েছে যে একটা ইতিবাচক সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আমার প্রশ্ন যে, আমরা কি জানি সরকারের আইন দপ্তর কি জানবার কথা, বা রাজনৈতিক নেতাদেরকে জানবার কথা যে আদালত আসলে কি সিদ্ধান্ত দেবে? আমি একটু সব মিলিয়ে অনেকগুলো প্রসঙ্গ তুললাম। ধন্যবাদ। আশা করি যে অনেকগুলো দুজনেই প্রসঙ্গ তুলছেন। প্রথমত হচ্ছে যে আপনি যে আন্দোলনগুলোর কথা বলেছেন, সেটি স্বৈরাচারী এরশাদ আমল বা তার পরে বা তার আগে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে সহিংসতা হয়েছে, অবরোধ হয়েছে, দেশ অচল হয়েছে। সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়া বা থাকার এই যে লড়াই। কিন্তু এই যে শিক্ষার্থীরা যে আন্দোলনটি করছেন, সেই আন্দোলনটি ছিল একেবারেই অরাজনৈতিক অর্থে, দলীয় অর্থে, রাজনীতির বাইরে কিছুই নয়। অরাজনৈতিক বলে কোনো কিছু নয়, অরাজনৈতিক নয়। কিন্তু শিক্ষার্থীরাই বলতে চেয়েছেন যে আমরা এটি ক্ষমতায় যাওয়ার জন্যে বা সরকারকে ফেলে দেওয়ার জন্যে এই আন্দোলন নয়। এই আন্দোলন তারা একটা ন্যায্য আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন। কিভাবে সেটি এই সহিংস রূপ নেয় এবং সেটি মোকাবেলা করতে সরকারের নীতি নির্ধারকরা এত স্ববিরোধিতা, এত অদক্ষতার পরিচয় দিয়েছেন, যে কারণে পরিস্থিতিটা এ জায়গায় চলে আসছে। এবং এদেরকে আপনি আগেই রাজাকারের বাচ্চা বানিয়ে এখন রাজাকারের বাচ্চাদের সঙ্গে আলোচনা করছেন। এখন দেখুন, একটি রাষ্ট্রের যারা পরিচালনার দায়িত্বে থাকেন, সমগ্র জনগণকেই তার আস্থায় নিতে হয়। এবং রাষ্ট্র দুই ধরনের, এক হলো গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক নেতা হলে তিনি দেখবেন যে কেউ অপরাধ করলে
প্রমাণিত হলে তখনই তাকে রাষ্ট্রদ্রোহী বলা, তখনই তাকে এই অপরাধী বলা, সন্ত্রাসী বলা, তখনই প্রমাণ সাপেক্ষে। আর যদি আপনি ধরেই নেন যে যে আমার পক্ষে নেই সে সন্ত্রাসী, যে আমার পক্ষে নেই সে অপরাধী, সে রাষ্ট্রদ্রোহী, তাহলে এক ধরনের বিচার। আমাদের রাজনৈতিক দলগুলো সব আরেকটা হচ্ছে যে বিএনপি জামাত কথায় কথায় মানে সরকারের বিরুদ্ধে গেলে বিএনপি জামাত হচ্ছে, তো বিএনপি জামাত যদি নিষিদ্ধ বা সন্ত্রাসী সংগঠন হয় তাহলে তাদেরকে নিষিদ্ধ করাই বেটার। তাদেরকে তারা রাজনীতি করবে, এটা এটাই তো রাজনীতির প্রশ্ন সংগঠন। যে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের নেতারা বক্তৃতা শুরু করেন বিএনপি দিয়ে, শেষ করেন বিএনপি দিয়ে। জামাতও আছে, বিএনপি জামাত জামাতও একসঙ্গে আছে। বলা না, ছাড়া বলতে জামাতও পারেন না সবসময় থাকে না, কিন্তু বিএনপি সবসময় থাকে। বা সেটা জামাত হচ্ছে বিএনপি বলেন। একটি শান্তিপূর্ণ আন্দোলন, এটি যৌক্তিক আন্দোলন, ন্যায্য আন্দোলন, এটি কিন্তু শান্তিপূর্ণভাবে সমাধান হতে পারত। শিক্ষার্থীরা এমন কোনো দাবি করেনি যেটা মেনে নেওয়া যায় না। তার একটা আস্থার সংকট ছিল, সে আস্থার সংকটটার সমাধানের, সংকটটা উত্তরণের দায়িত্ব ছিল সরকারের। তারা বলেছে আজকে আপনি আদালত দিয়ে একটি রায় নিয়ে আসলেন, কালকে আরেকটি রায় আসবে, পরশু আরেকটি রায় আসবে, তাহলে নির্বাহী বিভাগের যে সিদ্ধান্ত সেটা কার্যকর হবে কী করে, আমাদের দাবি পূরণ হবে কী করে। এ কারণেই তারা কিন্তু আইন করার কথা বলেছেন, তারা নির্বাহী বিভাগের উপরে ভর করেছেন। আজকে এই যত কথাবার্তা বললেন যে নির্বাহী বিভাগ কিন্তু বারবার আশ্বস্ত করছে, সরকার মন্ত্রীরা আশ্বস্ত করছে, না তোমাদের দাবি অনুযায়ী ঘটনা ঘটবে, তোমাদের দাবি পূরণ হবে, এই ধরনের আশ্বাস দিচ্ছে তো আদালতের মাধ্যমে। আচ্ছা, এই আশ্বাসটা এবং যদি তারা দেন কিভাবে, আমার না, প্রশ্ন। একটা হচ্ছে দিতে পারেন না, আরেকটা হলো যে এখন তো কোনো কারণ জুডিশিয়ারি একটা পার্ট সেটা বাতিল করেছে, প্রধানমন্ত্রী সেই বা সরকারের সেই যে তিনটি অঙ্গ পরিপত্র সেটা তো আদালতই বাতিল করেছে। প্রথমত হচ্ছে আদালত বাতিল করেছে, আবার এই সরকারের আমলেই অনেক আদালতের রায় তো অমান্যও হয়েছে। সুতরাং এই যে আমরা যখন বিপদে পড়বো আদালতকে দেখাবো, আবার যখন সুবিধাজনক অবস্থায় থাকবো আদালতকে অগ্রাহ্য করব, মানে এটা সববিরোধী। রাষ্ট্র কিছু নীতি নৈতিকতা, মূল্যবোধ এবং আইনের দ্বারা পরিচালিত হয়। সেখানে কিন্তু একগুঁয়েমির কোনো সুযোগ নেই, সেখানে আত্মম্ভরিতার সুযোগ নেই, সেখানে ব্যক্তির ইচ্ছারও কোনো সুযোগ নেই যে আমি এটি চাইলাম এটি হবে। আইনের মধ্য দিয়ে সেটি করতে হবে। হ্যাঁ, জাতীয় সংসদ যে কোনো আইন পাশ করতে পারে সংখ্যাগরিষ্ঠতার জোরে, কিন্তু আদালত আবার সেটি বলতে পারে যে এই আইনটি ন্যায়সঙ্গত হয়েছে কিনা, সংবিধানসম্মত হয়েছে কিনা বা সংবিধান বিরোধী। আপনি জানেন যে ষোড়শ সংশোধনী নিয়ে কিন্তু এই বিতর্কটা এখন পর্যন্ত আছে। যে বিষয়টি বলছিলেন যে এই যে একজন মন্ত্রীর কথা, হ্যাঁ, আপনি মন্ত্রীর কথা বলবেন, তার মধ্যে আরেকটি প্রসঙ্গ আমি তখন বলতে ভুলে গেছিলাম, যে বলা হচ্ছে যে এই আন্দোলনের মধ্যে এখন শিক্ষার্থীরা কম, কোনো প্রায় অধিকাংশ টেলিভিশন চ্যানেলের মধ্যে শিক্ষার্থীরা কম, এর মধ্যে ছিন্নমূল মানুষ ঢুকে পড়েছে। এর মধ্যে বিএনপি জামাত আছে, ছিন্নমূল বা যারা শিক্ষার্থী নন তারা ঢুকে পড়েছে, এটা একটা ইস্যু। আরেকটা খবর প্রায় অনেকেই প্রচার করছেন যে এটাকে এই সময়তে প্রচুর লুটপাট হয়েছে, যদিও লুটপাটের দৃশ্য কেউ দেখাননি। না, লুটপাট, আপনি মন্ত্রীর কথা বলছেন, লুটপাট হওয়া, সম্পদ অস্বাভাবিক ধ্বংস কিছু নয়। হওয়া অবশ্যই নিন্দনীয়, আমরা কোনোভাবেই কেউ সমর্থন করি করে না। এটি বন্ধ হওয়া উচিত। এখন এটি সরকারকে বন্ধ করতে চায় না উস্কে দিচ্ছে। আপনি যে একজন মন্ত্রীর কথা বললেন যে তিনি বলেছেন যে বুলেট 5 বছরেও শেষ হবে না। একজন মন্ত্রী, তিনি কিন্তু শপথ নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছেন, তিনি সংসদ সদস্য, তিনি কি বলতে পারেন এবং তিনি কি বুলেট দিয়ে দেশ চালাতে চান? তা আমরা তো জানি যে বুট এবং বুলেট দিয়ে সামরিক শাসকরা চালিয়েছেন। এবং আওয়ামী লীগও সেই সংগ্রাম করেছে, নেতৃত্ব দিয়েছে। এই সরকার তো দাবি করে যে তারা গণতান্ত্রিক সরকার, সংসদ আছে। মানে হচ্ছে কি, এটি যদি কোনো কিছুকে পরোয়া না করা হয়, আইনকেও যদি পরোয়া না করা হয়, ভিন্ন মতকে যদি কী বলে গ্রাহ্যে না নেওয়া হয়, তাহলে যে যাই বলুক সেটাকেই আমি রাষ্ট্রদ্রোহী ভাববো, সেটাকেই আমি দেশদ্রোহী ভাববো, সেটাই আমি গণবিরোধী ভাববো। মানে এটা হচ্ছে একটি, মানে আসলে সমস্যা, একটা বড় সমস্যা যদি হতো, এই সরকার কিন্তু নির্বাচনের মতো একটা সমস্যা তার মতো করে কিন্তু সমাধান করেছে। সেটি ন্যায্য অন্যায্য আমি বিতর্কে যাচ্ছি না, করেছে।
এবং যারা একসময় কোন পশ্চিমাদের সমস্যা পিলখানার থেকে শুরু করে পিলখানা থেকে শুরু তারা করে- এক ধরনের সমস্যা সমাধান করছে, কিন্তু এখানে তো সমস্যাই ছিল না। এইখানে শিক্ষার্থীরা আন্দোলন করেছে যে তারা এবং তারা যে অধিকার পেয়েছিল সেটি আবার ফেরত চেয়েছে, তাই তো? এবং তার মধ্যে আমি বলবো শিক্ষার্থীরা তো উদারতার পরিচয় দিয়েছে। তারা বাতিল হয়ে গেছিল, সেটা বলছে যে আমরা পুরোটা চাই না, বাতিলও চাইনি আমরা, অন্তত আমরা তো বাতিল একটা চাই না, সংস্কার চাই। অন্তত তারা অনগ্রসর জনগণের অনগ্রসর অংশ, নারী, প্রতিবন্ধী, এদের ব্যাপারে তারা এগিয়ে করেছেন। এমনকি তারা কিন্তু এও বলছেন যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত এটি হতে পারে, যে কোনো কোটা। এমনকি অনগ্রসর সেক্ষেত্রেও এটিকে অনন্তকাল চলবে, অনন্তকাল চলতে পারে না। আর সরকারের এই মন্ত্রীদের বক্তব্য বিবৃতিতে যেটা কোটা মেধা, এই যে বিতর্ক এবং মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা, মানে এই বিতর্কটা আনা তো খুবই, আমি মনে করি, অন্যায় হয়েছে। যে কারণে এই যে মুক্তিযুদ্ধ তো একটা পবিত্র, আমাদের জাতির পবিত্র সম্পদ, ঐতিহ্য, সংগ্রাম, কিন্তু তাকে এই বিতর্কের মধ্যে ঠেলে দেওয়া, এবং যেখানে লাখ লাখ শিক্ষার্থী, লাখ লাখ তরুণ এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তাকে এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা তাকে এভাবে চিহ্নিত করা, আমি মনে করি কোনোভাবেই এই যে এটি স্ফুলিঙ্গ হলো কেন? হলো তো এই কারণে যে তারা মনে করেছে তাদের একটা ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার জন্যে সরকার বা সরকারের কোনো কোনো মন্ত্রী বা নীতি নির্ধারক, তারা এটাকে তাদেরকে অপমান করা হচ্ছে। অপমান করা হচ্ছে এবং তাদের ছাত্র সংগঠনকে উস্কে দিয়েছে, সেটাও একটা আচ্ছা, কারণ। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বলছিলেন, এর সাথে জামাত শিবির বা ছিন্নমূল মানুষ বা সাধারণ মানুষ, ছিন্নমূল মানুষ, এরা এই সরকার কি ছিন্নমূল মানুষ? এই রাষ্ট্রের নাগরিক না ছিন্নমূলরা? তারা এই ছিন্নমূলরাই তো রাষ্ট্র তৈরি, রাষ্ট্রকে সজীব রাখে, রাষ্ট্রকে সুশৃঙ্খল রাখে। আপনি ঢাকা শহরে এই যে ছিন্নমূল যাদের বলি, তারা যদি না থাকে, এই যে যারা পরিচ্ছন্নতা কর্মী, যারা সাধারণ কর্মী, সুইপার, আপনি দেখেন যে কয়েকদিন আগে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি, এই যে মিরন পল্লীতে, যারা শত শত বছর ধরে এখানে বসবাস করে আসছে তাদের উচ্ছেদ করে দিলেন। এখন রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, এই সরকার যেটা প্রফেসর কলিমুল্লাহ ইঙ্গিত করছেন যে মানুষের অনেক রকমের ক্ষোভের বঞ্চনার একটা এখানে কালমিনেশন যেটা হচ্ছে এটা, এবং যে কারণে ছাত্ররা কিন্তু কোটা থেকে তাদের সংগঠনের নাম চেঞ্জ করে বৈষম্য বিরোধী সন্ত্রাসী যেটা শিক্ষার্থী আন্দোলনের নেতারাও বলেছেন যে আমরা এই সন্ত্রাসী ঘটনার সাথে আমরা একমত নই, এর দায় আমরা নেব না, আমরা অগ্নিসংযোগের দায় নেব না, সম্পদ ধ্বংসের দায় নেব না। কিন্তু জনগণের যে ক্ষোভ আছে সেটি কিন্তু সরকারের অনুধাবন করা উচিত। তাদের ভাষা ভঙ্গিতে সেটি আসেনি। এমনকি এই যে আইনমন্ত্রী যে সংলাপের কথা বললেন, এটি একদিন আগে যদি বলতেন, 2 দিন আগে বলতেন, এবং তিনি সংলাপের জন্য আহ্বান জানালেন, তখন তিনি বললেন যে আমরা পিতৃতুল্য, আমাদের কথা শোনো, বিশ্বাস করো। এই পিতৃতুল্য তিনি 2 দিন আগে যে ভাষায় কথা বলেছেন, সেটা কি কোনো পিতার বক্তব্য ছিল? সন্তানের প্রতি সেই পিতৃতুল্য আচরণই করা উচিত। এবং হঠাৎ করে পিতা হিসেবে আবির্ভূত হওয়া মানে তো হচ্ছে এটা তো ওই স্টেপ ফাদার টাইপ বা ওই জাতীয় কিছু, আপন পিতা তো নন। এখন কিন্তু পরিস্থিতিটা কোটার মধ্যে আর সীমাবদ্ধ নেই। যেটা হচ্ছে যে এই রাষ্ট্রের উপর যে রাষ্ট্র তো জনগণের সঙ্গে যে সরকারের সম্পর্ক, অর্থাৎ রাষ্ট্র, জনগণ এবং সরকার, তো এর মধ্যে যদি কোনো রকম সাযুজ্য না থাকে, কোনো রকম সামঞ্জস্য না থাকে, এক ধরনের কি বলে, আমরা যদি এটাকে বৈরিতার দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু এই সমস্যা আরও বাড়বে এবং আরও বেশি ক্ষতির শিকার হতে হবে। সেটি যাতে না হয় সেজন্য সরকারকে যে ব্যবস্থা নিয়েছে সেটাও কার্যকর হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না? মনে হয় যে সরকারের আমি প্রফেসর